আশরাফুল ইসলাম ভাই, আপনি থাকেন কোথায়? নরসিংদীতে। নরসিংদীতে থাকেন? ও আচ্ছা আচ্ছা। আমি তো ভাবলাম যে ঢাকার মধ্যে থাকেন, ঢাকার মধ্যে থাকলে তো আসতে পারতেন একদিন চেম্বারে। না, নরসিংদীতে আছি। ও আচ্ছা আচ্ছা। আপনাদের নরসিংদীতে এই যে একটা আছে না, হাওর আছে না, ওটা কি কিশোরগঞ্জে নাকি নরসিংদীতে? কিশোরগঞ্জে, নরসিংদীতে হাওর নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। রতন ভালো আছো? রতন? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তুমি ভাই? জি ভাই। ভাই ওই যে আমার একটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ শিওর শিওর, বলো। ও ভাই, ডাকাতিতে শাস্তি এইখানে মানে যার মেয়াদ 10 বছর পর্যন্ত, মানে এখানে অনধিক বোঝায়নি ভাই? এখানে অনধিক 10 বছর, মানে 10 বছরের বেশি না। মানে হ্যাঁ, 10 বছরের কম হতে পারে। আর এই ক্ষেত্রে যখনই 10 বছর বা 10 বছরের কম হবে সেই ক্ষেত্রে অর্থদণ্ডটা আসবে। নো নো নো, অর্থদণ্ড আসে সাধারণত যে কোনো শাস্তির ক্ষেত্রে অর্থদণ্ড দিতে পারে। মানে ভাই এখানে যদি যাবজ্জীবনটা দেয়া হয় ডাকাতি শাস্তি, সেই ক্ষেত্রে কি এর সাথে অর্থদণ্ড দিতে পারবে? শোনো, অর্থদণ্ড তোমার 1 বছর হোক, 2 বছর হোক, যার সাথে হোক না কেন, বা 2 মাসের সাথে অর্থদণ্ড দিতে পারে। ঠিক আছে? সেটা জি। যাবজ্জীবন হোক, মৃত্যুদণ্ডের সাথেও অর্থদণ্ড দিতে পারে। একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিলে এবং জি। 5 লক্ষ টাকা জরিমানা করলো, সেটাও পারে। অর্থদণ্ড দিলে পাঁচ জি। লক্ষ টাকা সেটাও করতে পারে। তাহলে ভাই এখানে যে আপনি ওই তখন বলছিলেন যে যদি আমার বলে যে ডাকাতি সর্বনিম্ন শাস্তি, এখানে যদি কোথাও লেখা থাকে যে 7 বছর এবং অর্থদণ্ড, সেই ক্ষেত্রে ওটা কি দেওয়া যাবে, না 10 বছর এবং অর্থদণ্ড ওটাই দেওয়া লাগবে? ডাকাতের শাস্তি তো আর 7 বছর না, যেহেতু 10 বছর, সর্বোচ্চ, তাই না? মানে ওই যে এরা বলতেছে যে ভাই সর্বোচ্চ 10, মানে অনধিক 10 বছর, মানে 10 বছরের নিচেও তো দেওয়া যেতে পারে। হ্যাঁ। সেটা বলছি। এখন পরীক্ষাতে বেয়ার একটা যেটা আছে, ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বেয়ার জি একটা ভাই। যেটা আছে, তাই না? জি ভাই। হ্যাঁ। দেখো, ব্যয় তো লেখা আছে 10 পর্যন্ত। হ্যাঁ এখানে তো 10 বছর অনধিক বা পর্যন্ত। অনেক কিছু এখানে নেই। ডাকাতির শাস্তির ক্ষেত্রে কিন্তু এখানে বলা আছে যে যাবজ্জীবন সর্বনিম্ন 10 বছর, 10 বছরের নিচে আসবে না। জি। ঠিক আছে? জি। জি ভাই, ঠিক আছে। আমার একটা প্রশ্ন ছিল আলামিন ভাই। ভাই, এই 447 দ্বারা একটা লেখা আছে অনধিক 3 মাস বা 500 টাকা বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। আমার কথা হচ্ছে বা যেহেতু লেখা, মানে চারশো এখানে তিন সাতচল্লিশ মাস না জাস্ট এ মিনিট, 447। মানে এমনি। জি জি।
আচ্ছা আচ্ছা, দেখ এক মিনিট আমি একটু বের করে নিই, ব্যারাকটা একটু বের করে দেখে নিই। আচ্ছা এবার আপনি বলেন। মানে আমার কথা হচ্ছে 3 মাস বা 500 টাকা বা অর্থদণ্ড বা উভয়দণ্ড, এখানে কি চাইলে শুধু অর্থদণ্ড দিতে পারে? হ্যাঁ, যেখানে বা আছে সেখানে শুধু অর্থদণ্ড দিতে হ্যাঁ। পারে। ও আচ্ছা, ঠিক আছে, বুঝছি। বা বলতে এখানে বা অর্থদণ্ড মানে দিতে পারে, এটাও কেউ কারাদণ্ড একটা দিতে পারে। যে কোনো একটা দিতে পারে। যে কোনো একটা দিতে পারে, আবার দুইটাই দিতে পারে। ও দুইটাই দিতে পারে। হ্যাঁ, শুধু অর্থদণ্ড দিতে Clear? পারে, শুধু কারাদণ্ড দিতে পারে, আবার দুইটাই দিতে পারে। Clear. জি জি, বুঝতে পেরেছেন? জি জি জি, ধন্যবাদ। আপনাদের তো আমি যে মাত্র এই সেশনটা শেষ করে কেটে দিলাম না, বললাম 5 মিনিট পরে আপনাকে ওদের আমি লিঙ্ক দিব। তখন জি। জাস্ট মিনিট, এই 5 মিনিটের মাঝে একটা ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছে আমার সাথে, যে পাবনা থানার এসআই আমাকে ফোন দিয়েছিল। পাবনা থানাতে একটা মামলা আছে আমার, রেপের মামলা, রেপ, তারপরে কিডন্যাপিং, এই মামলাটা আছে। এখন পাবনা থানার ওসি আমাকে, এসআই আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে যে আপনার সাথে এক ভিকটিম কথা বলেছে, আপনার সাথে এক ভিকটিম কথা বলেছে, সেখান থেকে ট্র্যাক করে আপনার নাম্বারটা আমি নিয়েছি, নিয়ে আপনাকে কল দিয়েছি। তা আমি বললাম যে আপনি ফোন দিয়েছেন, কি জানতে চাচ্ছেন বলেন। তখন সে আমাকে বলে যে একটু হেল্পের জন্য বা ইসের জন্য। তখন আমি শুধু একটা কথাই বললাম যে প্রিভিলেজ কমিউনিকেশন ক্যান নট বি পাবলিশড, প্রিভিলেজ কমিউনিকেশন ক্যান নট বি পাবলিশড, অ্যাজ এ লয়ার উইথ মাই ক্লায়েন্ট আই ক্যান্ট পাবলিশড ইট। তারপর আমি বললাম যে তারপরেও যেহেতু আপনি আমাকে ফোন করেছেন, আপনাকে আমি আজকে 12টার দিকে অথবা আগামীকাল সকাল 11টা অথবা 12টার দিকে আপনাকে আমি কল করব। আপনারা আইনের স্টুডেন্ট, আপনারা অ্যাডভোকেট হবেন, আপনাদের কথা এবং কাজ শুনে যে যত বড়ই যেই হোক না কেন, আপনাদের যে প্রফেশনটাকে ঠিক রাখবেন এবং আইনের ভাষায় কথা বলবেন, ঠিক আছে? আইনের ভাষায় কথা বলবেন। আপনি একজন অ্যাডভোকেট, আপনি আপনার ক্লায়েন্টের সাথে কি কথা বলেছেন সেটা তো আপনি কারোর কাছে প্রকাশ করতে বাধ্য না, কখনোই বাধ্য না। কেন আপনি প্রকাশ করবেন? প্রিভিলেজ কমিউনিকেশন আমাদের দিচ্ছে আমাদের এভিডেন্স অ্যাক্ট, আমাদের প্রিভিলেজ কমিউনিকেশনের সুযোগ দিচ্ছে, তো আমরা কেন আমরা প্রকাশ করতে যাব? সো দ্যাটস দ্য ফ্যাক্ট। হ্যাঁ, আমরা মূল পড়ায় ফিরে যাই। দেখেন 403 ধারা, 403 ধারা। এখন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির অস্থাবর সম্পত্তি অসাধুভাবে গ্রহণ করে নিজ ব্যবহারে পরিণত করে, তখন তাকে কি বলা হচ্ছে? অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ অথবা অসাধুভাবে সম্পত্তির তছরূপ। এই সম্পত্তি আপনার আত্মসাৎকরণ এবং সম্পত্তি তছরূপ করা, এই জিনিসটার আপনার মূল একটা কথা হচ্ছে, যেমন ধরেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, এই যে আমাদের আশরাফ ভাই ধরেন রাস্তা দিয়ে হাঁটতেছে, তাদের বাড়ির পাশে এক রাস্তা আছে, রাস্তা দিয়ে যাচ্ছে যাচ্ছে প্রতিমধ্যে একটা স্বর্ণের চেন পাইল, গোল্ডের চেন পরে পাইল। এই গোল্ডের চেন পরে পাওয়ার পরে আশরাফ ভাই যদি মনে করে যে আমি নামাজ কালাম পড়ি, স্বর্ণের চেন পরে পাইলাম, আমি প্রকৃত যে মালিক, আমি সেই মালিককে আমি ফিরিয়ে দিব,
এই সেন্সে আশরাফ ভাই গোল্ডের চেনটা মাটি থেকে উঠাইলো, উঠানোর পরে এই চেনটা পকেটে রাখছে, পকেটে রাখা বাসায় গিয়ে যাচ্ছে, যাইতে যাইতে 10-20 মিনিট পরে আশরাফ ভাইয়ের মনে হচ্ছে গোল্ডের চেন 80-90 হাজার টাকা দাম, মানুষকে দিয়ে দিব, পরে তো পাইছি, না আমার কাছেই রাইখা দিই। এই যে টেন্ডেন্সিটা, এই যে আপনার প্রথমে সে মনে করলো যে ফিরিয়ে দেবে মালিককে, পরবর্তীতে আশরাফ ভাই সেই গোল্ডের মালিককে তাকে না খুঁজে নিজের ব্যবহারে পরিণত করলো। এই গোল্ড পরবর্তীতে আপনার 80,000 টাকা বিক্রি করে টাকাটা নিজের কাছে রেখে দিল, নিজে সেই টাকা ব্যবহার করতেছে। তখন এই যে আশরাফ ভাইয়ের যে অপরাধটা, এটা হচ্ছে অসাধুভাবে সম্পত্তি তছরূপ করা বা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করা। এখন আপনার এই মালিকবিহীন সম্পত্তি বা মালিকানা সহ সম্পত্তি, যে সম্পত্তি হোক না কেন, যদি আপনার অন্যের সম্পত্তি আপনার পড়ে পায় বা পেয়ে থাকে, সেই সম্পত্তি যদি পরবর্তীতে নিজের কাজে ব্যবহার করে বা নিজের জন্য ব্যবহার করে, তাহলে সেই অপরাধটা হচ্ছে কি আপনার এই অসাধুভাবে সম্পত্তি তছরূপকরণ। যেমন অন্যের সম্পত্তি আত্মসাৎ করা, তার নিজস্ব ব্যবহারে পরিণত করবে। তাহলে এই যে আপনার এই সম্পত্তি তছরূপ করা, এটা কিন্তু আপনার গুরুত্বপূর্ণ। এই চুরির উদাহরণ, তারপরে আপনার এই দোষতার উদাহরণ, আপনার বলপূর্বক গ্রহণের উদাহরণ, আর এই সম্পত্তি তছরূপের উদাহরণ, এই উদাহরণগুলো কিন্তু আপনার গুলায়ে যাবে। মনে হবে এটা তো সম্পত্তি তছরূপ, মনে হবে এটা তো চুরি, আবার মনে হবে এটা তো বলপূর্বক গ্রহণ। কিন্তু সঠিকভাবে আপনাদের মনে রাখতে হবে, এই যে 303 ধারা 403 ধারা থেকে যে উদাহরণগুলো আছে, প্রত্যেকটা উদাহরণই আপনাদের কি করতে হবে, পাই টু পাই মনে রাখতে হবে। চুরির উদাহরণগুলো আপনাদের মনে রাখতে হবে, বলপূর্বক গ্রহণের উদাহরণগুলো মনে রাখতে হবে, আপনাদের রবারির উদাহরণগুলো মনে রাখতে হবে। আমি কিন্তু আপনাদের যেগুলো বলতেছি এইগুলোর একটাও বাদ দেওয়া যাবে না, কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। আমি আপনাদের এটাও বলেছি 378 ধারা থেকে আপনার এই 406 ধারা পর্যন্ত মিনিমাম আপনারা 6-7টা প্রশ্ন কমন পাবেনই। 20টা প্রশ্নের মধ্যে 6-7টা প্রশ্ন এই কয়টা ধারার মধ্যে থেকেই পাবেন। সুতরাং এই ধারাগুলো, যে ধারাগুলো আমি উদাহরণের জন্য বললাম, এই ধারাগুলোর উদাহরণ আপনাদের খুব মনোযোগ সহকারে পড়তে হবে। আমি কিন্তু দণ্ডবিধির খুব বেশি ধারার উদাহরণ পড়তে বলি নাই আপনাদের, খুব বেশি ধারার উদাহরণ পড়তে বলি নাই। তাহলে আপনাদের উদাহরণ পড়তে হবে কোন কোন ধারার, একটু দাগায় নেন বে আর একটা। 378 ধারা, 383 ধারা, 390 ধারা, 403 ধারা, 406 ধারা, 405 ধারা, এই ধারাগুলোর উদাহরণ আপনার এইখান থেকে পড়তে হবে। ঠিক আছে, এইবার চলে যাব এই অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ যদি কেউ করে থাকে তাহলে তার শাস্তি কী। যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সম্পত্তি এভাবে আত্মসাৎ করে বা তছরূপ করে, তাহলে তার শাস্তি হবে 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড বা উভয় দণ্ড। হ্যাঁ, এইবার আমি চলে যাব আপনার 405 ধারাতে। 405 ধারাতে, আমার একটা প্রশ্ন ছিল, জি 403 দ্বারা জি, তসরুপ জি। অর্থ কি হ্যাঁ, আত্মসাৎ বোঝায়? বুঝি নাই। এই যে 3-এ বলা আছে তসরুপ, যেটা এটা কি আত্মসাৎ বোঝায়? এই সম্পত্তি আত্মসাৎকরণ আর তছরূপ দুইটা একই শব্দ। আপনাদের প্রশ্নে কোথাও থাকবে আপনার সম্পত্তি আত্মসাৎকরণ আর কোথাও থাকবে সম্পত্তি তছরূপকরণ। এই সমার্থক শব্দ দ্বারা আপনাদের কনফিউশন ক্রিয়েট করবে, কনফিউজড করে দিবে। আপনারা তখন গুলায় ফেলবেন এটা কি সম্পত্তি তছরূপ হবে নাকি আপনার সম্পত্তি আত্মসাৎ হবে। যদি তছরূপ থাকে তাহলে আত্মসাৎ থাকবে না, আর যদি আত্মসাৎ থাকে তাহলে তছরূপ থাকবে না, যে কোনো একটা থাকবে, দুইটা সমার্থক শব্দ। আপনারা এই সম্পত্তি আত্মসাতের পাশে অবলিক দিয়ে রেখে রাখেন
সম্পত্তির তসরুপ অবলিক দিয়ে সম্পত্তির তসরুপ লিখে রাখেন। জি বুঝতে পারছি। ঠিক আছে, আপনাদের আচ্ছা, উদাহরণের কথা যে বললেন, উদাহরণ কি ওই যে কয়টা সেকশন দিলেন এই সবগুলোই পড়তে হবে? হ্যাঁ, যেমন এই যে 378, আপনার যে আমি বললাম 385, 378 ধারা, 393, 83 ধারা, তারপরে আপনার 390 ধারার উদাহরণ, তারপরে 403 ধারার উদাহরণ। তিন হ্যাঁ 403, তারপর 405, এই হ্যাঁ সবগুলাই উদাহরণ পড়তে হবে। হ্যাঁ, এগুলোর উদাহরণ পড়তে হবে। আমি যে আপনাদের সাজেশন দিয়েছি না, বলছি না যে দণ্ডবিধির এই ধারা থেকে পড়তে হবে, ওইগুলো কিন্তু আপনার এই যে আছে, আমি লিখেও দিয়েছি কোন কোন ধারার উদাহরণ পড়তে হবে। আপনারা গ্রুপের আমার প্রত্যেকটা SMS আপনারা পড়বেন, খুব মনোযোগ সহকারে পড়বেন। সাজেশনটা আমাদের আরেকবার দিন। গ্রুপে দেওয়া আছে, আমি আবার দিব। দেখেন, আপনারা যদি সিনসিয়ার না হন, আপনারা যদি আপনাদের অধিকার সম্পর্কে যদি সচেতন না হন, তাহলে কি আপনার বাসায় গিয়ে কেউ আপনার এই অধিকারটা দিয়ে আসবে? দিয়ে আসবে না। এই যে আদালত, কোর্ট কাচারি, আপনারা যে বিলম্ব মওকুফ আপনারা করেন, বিলম্ব মওকুফের আবেদন করেন, এই আবেদন কিন্তু সবসময় গ্রান্টেড হয় না। কেন হয় না? কারণ আপনার অধিকার সম্পর্কে আপনি কনসার্ন না। যদি আপনার অধিকার সম্পর্কে আপনি কনসার্ন না হন, তাহলে আপনার সেই অধিকার আপনি চাইতে পারবেন না। সুতরাং আপনার অধিকার সম্পর্কে আপনি কনসার্ন হবেন, আপনার যে প্রাপ্য আছে প্রাপ্য সম্পর্কে কনসার্ন হবেন, সেটা আদায় করে নেবেন। আর আপনাদের এই আদায় করে দেওয়ার জন্য আমি 24 ঘন্টা আপনাদের জন্য আমি অলওয়েজ ফ্রি থাকি, আপনাদের জন্য। যদিও আমি ফ্রি থাকি না, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার সকালের রিপ্লাই আপনার বিকালে দেওয়া লাগতেছে, বা সকালে একটা SMS করলে দুপুরে দেওয়া লাগতেছে। যথাসাধ্য চেষ্টা করি যে আপনার সঙ্গে সঙ্গে রিপ্লাই করার জন্য। যদিও আমার মামলা মোকদ্দমার চাপ অনেক বেশি, তারপরেও কিন্তু আপনাদের ক্ষেত্রে আমার কিন্তু এক চুল পরিমাণ নেগলিজেন্স নাই। আপনার আমার ফার্স্ট প্রিয়োরিটি। আমি আজকে 9টার পরে আসছি বাসায়, এখনও ডিনার করি নাই, তারপরেও আপনারা আমার কাছে সবার আগে। এই যে আপনাদের সাথে সাক্ষাৎ হচ্ছে, ক্লাস হচ্ছে আপনার সাক্ষাতের জায়গা, ক্লাস হচ্ছে সম্পর্ক তৈরি হওয়ার জায়গা। সুতরাং আপনারা ক্লাস মিস দিবেন না, এবং আপনাদের যে অধিকার আছে সে অধিকারটা বুঝিয়ে নেবেন। এখন এই যে 405 ধারাতে কি বলতেছে? আপনার অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। দেখেন, এই অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কখন হবে? আপনি একজন ব্যক্তিকে বা ব্যক্তির উপর একটা দায়িত্ব দিলেন, একজন ব্যক্তির উপর একটা দায়িত্ব দিলেন, একটা রেসপন্সিবিলিটি দিলেন, সেই ব্যক্তি দায়িত্ব গ্রহণ করে যদি আপনার সাথে যদি আপনার কি করে, যদি প্রতারণা করে থাকে, তাহলে সেটা কি হবে? আপনার অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বলে গণ্য হইবে। এখন এই যে সম্পত্তি আত্মসাৎকরণ আর এই আপনার অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, এর মূল আপনার পার্থক্য হচ্ছে 403 ধারাতে আপনার দায়িত্বপ্রাপ্ত হয় না, বিশ্বাসের সম্পর্ক থাকে না। আর 405 ধারাতে বিশ্বাসের সম্পর্ক থাকে। কিসের সম্পর্ক থাকে? বিশ্বাসের সম্পর্ক থাকে। যেমন যদি কোনো ব্যক্তিকে আপনি কি করেন, স্থাবর এবং অস্থাবর সম্পত্তির দায়িত্বপ্রাপ্ত হয়, এবং উক্ত সম্পত্তি যদি আত্মসাৎ করে বা নিজ ব্যবহারে পরিণত করে বা চুক্তিভঙ্গ করে, তাহলে সেটি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বলে গণ্য হইবে। যেমন ধরেন, এই মেহেদি হাসান ভাই, তাকে আমি 5 লাখ টাকা দিলাম, 5 লাখ টাকা দিলাম, সে ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হবে। এখন সে আমার কাছে সাহায্য যাচ্ছে বা তার সহায়তা যাচ্ছে। এখন তাকে আমি ব্যবসা করে প্রতিষ্ঠিত হওয়ার জন্য 5 লাখ টাকা দিলাম, এবং এটার সিকিউরিটি হিসেবে আমরা একটা অঙ্গীকারনামা করে নিলাম,
একটা চুক্তিপত্র করে নিলাম এবং এই মেহেদি হাসান ভাইয়ের কাছ থেকে একটা চেক বই, একটা সই নিয়ে নিলাম, 5 লাখ টাকার একটা চেক নিয়ে নিলাম। পরবর্তীতে সময় ছিল যে মেহেদি ভাই আমাকে 2 বছর পরে কি করবে, এই পুরো 5 লাখ টাকা আমাকে ফেরত দিবে। 2 বছর পরে মেহেদি ভাই আমার টাকাও দেয় না। আপনার যে চেক ছিল, চেক দিয়েছিল যে আমি যদি টাকা দিতে ব্যর্থ হই বা আমি যদি করি, তাহলে আপনি চেক দিয়ে আপনি টাকা উঠায় নেবেন আমার অ্যাকাউন্ট থেকে। এখন প্রতিমধ্যে সে টাকা দিই নেই, 2 বছর পার হয়ে গেছে। আমি কি করলাম, ব্যাংকে চলে গেলাম যে মেহেদি হাসান সাহেব আমাকে 5 লাখ টাকার চেক দিয়েছিল, এই 5 লাখ টাকার চেক আমি ভাঙাইতে চাই, 5 লাখ টাকা আমি এখন উঠাইতে চাই। চেকটা আমি ব্যাংকে শো করলাম। ব্যাংকে শো করার সাথে সাথেই ব্যাংক কর্মকর্তা বলল যে মেহেদি হাসানের ব্যাংকের অ্যাকাউন্টে কোনো টাকা নাই, ইনসাফিসিয়েন্ট ফান্ড, মেহেদি হাসানের ব্যাংকে টাকা নাই। তাহলে কি হইলো, আমি একরাশ আশা নিয়ে বস্তা ভর্তি 5 লাখ টাকা নিয়ে আমি বাসায় আসবো, এখন প্রতিমধ্যে মেহেদির ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা নাই। তার মানে কি, যে বিশ্বাসটা করে সে ব্যাংকের যে চেক দিয়েছিল আমার 5 লাখ টাকার, সেই বিশ্বাস সে রাখতে পারলো না, সে বিশ্বাস ভঙ্গ করেছে। কে করেছে? মেহেদি করেছে। মেহেদি আপনার এই যে 405 ধারায় কি করেছে, 405 ধারার সংজ্ঞায়িত অপরাধ করেছে। এখন তাহলে কি হচ্ছে, মেহেদি ভাইয়ের যে দায়িত্ব ছিল, যে রেসপন্সিবিলিটি ছিল আপনার টাকাটা ফেরত দেওয়ার, সে সেটা করতে পারে নাই, সে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছে। আবার ধরেন যে আমি একজন বিশ্বাস করে একজন ব্যক্তির কাছে কি করলাম, আমার একটা মূল্যবান একটা গোল্ডের চেন ছিল, ধরেন প্রায় 1 ভরির একটা চেন। আমি বললাম যে মুশফিক ভাই, এই চেনটা আপনি একটু হেফাজত করেন, চেনটা আপনি একটু হেফাজত করেন। এবং তার কাছে দিলাম, কোনো দলিলপত্র নাই, কোনো ডকুমেন্ট নাই। পরবর্তীতে মুশফিক ভাই সেটা কি করলো, চেন বিক্রি করে দিয়ে চলে গেছে কক্সবাজার ঘুরে বেড়াইতে, বা ব্যবসা বাণিজ্যে টাকা লাগাই দিছে। এই যে মুশফিক ভাইয়ের কাছে বিশ্বাস করে আমি দিয়েছিলাম, সে বিশ্বাস সে ভঙ্গ করেছে। এই যে 405 ধারাতে সে অপরাধ করেছে। এবং তার বিরুদ্ধে যদি মামলা করতে হয়, তাহলে মামলা করতে হবে কত ধারাতে? 406 ধারাতে। আমরা জানি যে ধারাতে অপরাধকে সংজ্ঞায়িত করা হয়, চার্জ গঠন সে ধারাতে হয় না। চার্জ গঠন হয় কোন ধারাতে? যেই ধারাতে ওই ধারার শাস্তির কথা বলা আছে, ওই অপরাধের শাস্তির কথা বলা আছে। এখন এই অপরাধমূলক বিশ্বাসভঙ্গের আপনার শাস্তির কথা বলা আছে 406 ধারাতে। 406 ধারাতে কি আছে? অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তির কথা বলা আছে 3 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। এখন অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কাকে বলে, এটা বলা আছে কয় ধারাতে? 405 ধারাতে। কিন্তু শাস্তির কথা বলা আছে 406 ধারাতে। এখন এই অপরাধমূলক বিশ্বাসভঙ্গের যে শাস্তির কথা বলা আছে 406 ধারাতে, এই ধারাতেই কি হবে, আপনার মামলা করতে হবে। আমি কোডিফাইড করি, দেখেন যেই ধারাতে অপরাধকে সংজ্ঞায়িত করে সেই ধারাতে কখনো মামলা হয় না। মামলা হয় ওই অপরাধের শাস্তি যে ধারাতে আছে ওই ধারাতে। ক্লিয়ার হয়েছেন? কেউ কি বুঝতে পারে না এরকমের কেউ আছেন? তাহলে মামলা ওই শাস্তি দ্বারা হয় কেন, আর সংজ্ঞায়িত দ্বারা হয় না কেন? সংজ্ঞায়িত ধারাতে আপনি মামলা করে আপনি তাকে পানিশমেন্ট দিতে পারবেন। মামলা করবেন কেন? আপনি মামলা করবেন তাকে শাস্তি দেওয়ার জন্য, আপনার প্রতিকার পাওয়ার জন্য। যদি কোনো ব্যক্তি ক্রিমিনাল অফেন্স করে থাকে, ক্রিমিনাল অফেন্সের একমাত্র প্রতিকার হচ্ছে কি তাকে শাস্তি দেওয়া। একমাত্র প্রতিকার হচ্ছে শাস্তি দেওয়া। কিছু কিছু ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমগুলো বাদে ফৌজদারি কার্যবিধি 345 ধারাতে যে ব্যতিক্রমগুলোতে আছে, কম্প্রোমাইজের যে বিধানগুলো আছে, ওইগুলো বাদে বাকি সকল ক্রিমিনাল অফেন্সের জন্য একমাত্র প্রতিকার হচ্ছে পানিশমেন্ট। তাহলে আপনি আপনার যদি কেউ বিশ্বাস, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে, তাহলে আপনি কি কোর্টকে কি বোঝাবেন যে বিজ্ঞ আদালত অপরাধমূলক বিশ্বাসভঙ্গ একে একে বলে এই এলিমেন্ট থাকলে তাকে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হয়ে যায়? এখন বিচারক কি তাহলে আপনার এই সংজ্ঞা শুনবে? শুনবে না। বিচারক কি করবে? শাস্তি দিবে। শাস্তি দিতে হইলে কি করতে হবে?
ওই অপরাধে যে শাস্তি আছে যে ধারাতে, ওই ধারাকেই কি করবে আপনার চার্জ গঠন করবে এবং ওই ধারাতে বিচার করবে, ওই ধারার উপর ভিত্তি করে কি করবে আপনার রায় প্রদান করবে। তবে শর্ত হচ্ছে যে ওই ধারার মধ্যে ওই অপরাধটা পড়ে কিনা, ওই আসামির আপনার যে কার্যটা করেছে সেই কার্যটা এই অপরাধের এলিমেন্টের মধ্যে পড়ে কিনা, এটা জাস্টিফাই করার জন্য তখন এই 405 ধারাকে স্টাডির জন্য নিয়ে আসবে এবং এটা রিড করবে মানে পড়বে। ঠিক আছে, এই রিড সেই রিড না। তাহলে চার্জ গঠন হবে কয় ধারাতে? 406 ধারাতে। বুঝতে পেরেছেন? কেউ যদি না বুঝে থাকেন আবার বলেন, আমি আবার বলতেছি সহজ করে। তাহলে মামলার ক্ষেত্রে আগে করতে হবে, শাস্তিটা নিয়ে আসতে হবে, তারপরে সংজ্ঞায়িত করতে হবে, এটাই তো বোঝাচ্ছেন? সংজ্ঞায়িত যদি করার প্রয়োজন হয় তাহলে করবেন, আর না করা হলে তো দরকার নাই। ধরেন আপনি একজন আসামির ডিফেন্সে আছেন, ডিফেন্সে আছেন বলতেছেন যে এই যে আমার মুশফিক যে আসামি, এই আসামির এলিমেন্ট এই ধরনের কোনো অপরাধই করে নাই। তখন কেন অপরাধ করে নাই? যে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হইতে হলে কী করা লাগবে? দায়িত্বপ্রাপ্ত হওয়া লাগবে। মুশফিক দায়িত্বপ্রাপ্তই হয় নাই, এই দায়িত্বপ্রাপ্ত হওয়া লাগবে। তখন আপনি দেখবেন কোন জায়গা থেকে? 405 ধারা থেকে। যদি এটা প্রয়োজন হয় তখন আপনি আইন ব্যাখ্যা করবেন। সেটা অ্যাডভোকেটের বাচনভঙ্গি এবং তার জ্ঞানের উপর নির্ভর করবে যে সে আইনের ডিপে যাবে কি যাবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, আজকে আমরা যদিও চেয়েছিলাম যে দণ্ডবিধি শেষ করে দিব, তবে দণ্ডবিধি শেষ করা সম্ভব হচ্ছে না। আমরা আজকে 406 ধারা পর্যন্তই পড়ব। 406 ধারা পর্যন্ত পড়ব। পরবর্তী পরীক্ষা হচ্ছে শুক্রবার, মানে আগামীকাল, আর পরবর্তী ক্লাস হচ্ছে শনিবার। আপনারা প্রস্তুতি নিতে থাকেন, পরীক্ষার যে শিডিউল দেওয়া আছে শিডিউল ফলো করেন, আর কোথাও না বুঝলে আমাকে প্রশ্ন করেন, আমাকে এসএমএস করেন, আমাকে কল করেন। ঠিক আছে? তাহলে কারোর কোনো প্রশ্ন না থাকলে ক্লাসটা শেষ করি। আর এখানে যারা আছেন, এই তানহা, মেহেদি আছেন, আশরাফুল ইসলাম ভাই, রতন, আপনাদের আমি আগামীকালকে এসএমএস করবেন, আপনারা এসএমএসটা একটু চেক করেন। ঠিক আছে? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আপনারা সবাই সুস্থ থাকেন, সুস্থ মস্তিষ্কে পড়ালেখা করেন, বিশ্লেষণমূলক পড়ালেখা করেন। আল্লাহ হাফেজ।